শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনও ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রীর। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন। 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। এবং সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। অভিযোগ প্রমাণ না হওয়ায় 4 জনকে খালাস। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সংসদ ভবনের সামনেও অবস্থান নেন তারা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও হয়েছে বিক্ষোভ। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে অবস্থান নেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের পুনরায় পরীক্ষার সুযোগও রাখা হয়নি। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। প্রায় 29,000 শিক্ষার্থীর মতো তারা পরীক্ষা দিতে পারে নাই এবং অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্রে দেরিতে পৌঁছেছে, সেই কারণে পরীক্ষা দিতে পারে নাই। তাদের রিপ্লাইটা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান নিয়ে শাহবাগের দিকে এগুতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়নি। আমাদের দাবি হচ্ছে, যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রী মিলনে পদত্যাগ করতে হবে। আর আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। অনেক স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে দিতে পারে না। এটার জন্য যে একটা স্টুডেন্টের একটা বছর লস যাবে, সবার ফ্যামিলির সিচুয়েশন এক না। তো শুধু সুবিধা দিল চট্টগ্রামবাসীরে, আর ঢাকা শহর বিভিন্ন জেলার পোলাপান্ডে যে সুবিধা দিল না, এটা বৈষম্য হয়ে গেল না। উত্তরার বিএনএস সেন্টারের সামনে ও সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও তৈরি গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়ে। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো, এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে। আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয় উল্লেখ করে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সংসদে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্যা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবার নেওয়া হবে পরীক্ষা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য দেয়া হবে পুরো নম্বর। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান মন্ত্রী। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন, অসুবিধা বিবেচনায় পরীক্ষা
স্থগিত করার। অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে ইউনো হতে পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 56 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলি এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। রাফির গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিনমৈত্রীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। দুপুর 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার 91 পৃষ্ঠার রায় পড়ে শোনান। আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার চিতাশাল এলাকায় সড়ক কেটে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গ্যাসের সংযোগ লাইন মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 4 শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আরিফুল নামে এক শ্রমিকের শরীরে 65% দগ্ধ হওয়ায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কুমিল্লায় চলন্ত অবস্থায় এক বাসের ধাক্কায় আরেক বাসের যাত্রীর মৃত্যু হয়েছে। সকালে ফেনী থেকে মদিনা পরিবহনের একটি বাস কুমিল্লা যাচ্ছিল। সোয়াগাজী এলাকায় পৌঁছালে সামনে থাকা চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী নিহত হন। আহত হন উভয় বাসের অন্তত 10 জন যাত্রী।
এই ছিল জনপদের সময়।